প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি ফিরোজ চৌধুরী। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেছে ২৩ এবং ২৯ এপ্রিল এবং ফলাফল ঘোষণা হবে আগামীকাল। তো ভারত নানা কারণেই বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক। যেকোনো আলোচনাতেই এটি থাকে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গ আরো আলোচিত বাংলাভাষী হওয়ার কারণে। তো এই পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট হয়ে গেল গত এপ্রিলের ২ তারিখে, সেটি ফলাফল কাল আ ৪ মে ঘোষণা হবে। মানে আমরা যেটাকে বলতে চাই যে রাত পোহালেই পশ্চিমবঙ্গের ভোট। সেখানে ভোট বা ভোটের ফলাফল, সেখানে আসলে কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? বিজেপির শুভেন্দু অধিকারী কি হতে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী? নাকি মমতা ব্যানার্জি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন? এসব প্রশ্ন, এসব জিজ্ঞাসার আমরা উত্তর খুঁজব আজকে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হবেন প্রথম আলোর কলকাতা প্রতিনিধি শুভজিৎ বাগচি। শুভজিৎ বাগচি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে খুব জি। ভালোভাবে। আ আপনার কাছে আমরা শুরুতেই জানতে চাই, আমরা যেমনটি বলছিলাম রাত পোহালেই পশ্চিমবঙ্গের ভোট। বিভিন্ন জরিপ বলছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ বলছে বিজেপি নতুন করে জিতবে, কেউ বলছে যে তৃণমূলই থেকে যাবে। আবার কেউ বলছে খুবই ক্লোজ মার্জিনে হার-জিত হবে। এই পরিপ্রেক্ষিতে অনেক উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। আমরা সংবাদ মাধ্যমগুলোতে নানান ধরনের খবর দেখছি, নিরাপত্তা বাড়ানো হয়েছে। এগুলো নানান রকম আছে এবং ভোট কেন্দ্র পাহারা দেয়া হচ্ছে। ভোট কেন্দ্র বলা ভুল হচ্ছে। মানে ভোট ফলাফল যেসব জায়গা থেকে ঘোষণা করা হবে সেখানেও ২ দলের প্রার্থীরা রাত জেগে, দিন জেগে পাহারা দিচ্ছে। এগুলো আমরা সব শুনেছি। এইসব বাস্তবতায় আমরা আপনার কাছে আলাপটা এভাবে শুরু করতে চাই। কি দেখছেন সর্বশেষ পরিস্থিতি? দেখুন, সর্বশেষ পরিস্থিতি বলতে যেটা দেখছি সেটা মানে মানে এক ধরনের খুবই থমথমে ভাব। মানে যাকে বলে ঝড়ের আগে যেরকম একটা পরিবেশ হয়, সেইরকম একটা পরিবেশ যেন। মানে কালকে ঝড় হবে সেটা লোকে ধরে নিচ্ছেন এবং একটা মানে এক ধরনের আতঙ্কের একটা পরিবেশ রয়েছে। লোকে বুঝতে পারছেন না। অনেকেই আমাকে ফোন করেছেন। মানুষ নিজেকে পরস্পরকে ফোন করছেন। যে দলেরই তিনি হন, তিনি ফোন করে বলছেন, "আচ্ছা কোনো গন্ডগোল হবে না তো? আচ্ছা কে জিতবে?" তার প্রিয় দল জিতুক এটা সবাই চায়। কিন্তু তার সঙ্গে, সঙ্গে মানুষের বিশেষ করে কলকাতায় আমি দেখছি একটা উৎকণ্ঠা রয়েছে। তার কারণ আপনি দেখেছেন, আপনি যেমন বললেন যে, যেখানে ভোট গণনা হবে সেই গণনা কক্ষের বাইরে কিন্তু ২ পক্ষের মানে আমি জানি না কয়েকশো করে তাদের সমর্থকরা ইতিমধ্যেই তারা বাইরে রয়েছেন। তারা সারারাত থাকছেন। ভিতরে পাহারা দিচ্ছেন এবং এই যে কালকে যখন গণনা হবে তখন এটা কয়েক হাজার সমর্থকে পরিণত হবে, কর্মী, সমর্থক ইত্যাদি। ফলে একটা এক্সপ্লোসিভ সিচুয়েশন কিন্তু সেখানে তৈরি হবে এবং এগুলি কনস্ট্যান্টলি সারাক্ষণ টেলিভিশনে এবং আজকাল সামাজিক মাধ্যমে দেখানোও হবে। সারাক্ষণ ধারা বিবরণী দেবেন সাংবাদিকেরা। সেখানে উত্তাপ কতটা বাড়বে এবং সেটা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কি ব্যবস্থা, প্রশাসন অবশ্যই অনেক ব্যবস্থা নিয়েছে কিন্তু তারপরেও এটা নিয়ন্ত্রণে থাকবে কিনা, কি অবস্থা হবে এগুলো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না। এইটা ফলে এক ধরনের এটা অতীতের নির্বাচনে আমি এতটা থমথমে পরিবেশ, এতটা মানে একটা কিছু হবে একটা আতঙ্কের পরিবেশ এই রকমটা কিন্তু অতীতে আমি দেখিনি। অনেকেই মানে অন্তত ৩০-৪০ জন আমাকে ফোন করে বলেছেন যে কালকে ফল ঘোষণার পরে কি হতে পারে, মারপিট হতে পারে কিনা, গ্রামাঞ্চলে মারপিট হতে পারে কি বেশি মারপিট হতে পারে কিনা। ইতিমধ্যেই এক জায়গায় গুলিও চলেছে এবং নানা জায়গা থেকে নানা ধরনের খবর আসছে। তার মধ্যে কিছু অনেক গুজবও ছড়াচ্ছে। ফলে সব মিলিয়ে একটা কিরকম বলবো একটা মানে খুবই একটা আতঙ্কের পরিবেশের মধ্যে কলকাতা এবং পশ্চিমবঙ্গ আছে এটুকু বলা যায়। আপনি আপনি অবশ্য এক্সিট পোল নিয়েও একটা প্রশ্ন করেছেন যে জি। এক্সিট পোলে এক ধরনের ইন্ডিকেশন আসছে। অ্যা অ্যা ইন্ডিকেশন আপনার সব ধরনের আছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রবণতাটাই বেশি দেখা গেছে। আবার কেউ বিজেপিকে জিতিয়েছে, কেউ আ তৃণমূলকে জিতিয়েছে, সবটাই আছে। তো এক্সিট পোলের পর্যবেক্ষণও যদি কিছুটা বলেন আপনি। হ্যাঁ, এক্সিট পোলের দেখুন একটা ব্যাপার এখানে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে। কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। ১৯৫২ 71 সাল এ হয়েছিল। 71 এ বোধহয় হয়েছিল। তারপরে হয়নি। 70 হ্যাঁ, আমি সেটাই বলছি যে 67 থেকে 71 এই সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ধরনের ডামাডোল ছিল। এক ধরনের মানে ৪ বছরে ৩ বার নির্বাচন হয়েছিল। কংগ্রেসকে হারাতে পেরেছিল
বিক্ষুব্ধ কংগ্রেস এবং সিপিআইএম কমিউনিস্টদের একটা মানে একটা জোট। ফলে সেইটা ওই সময় ৩ বার যে নির্বাচন হয়েছে, সেই সময় কিন্তু খুব ক্লোজ লড়াই হয়েছিল। ৭১-এ বিশেষ করে সিপিআইএম দল পেয়েছিল ১১৩টি আসন, কংগ্রেস পেয়েছিল ১০৫টি আসন। খুব কাছাকাছি ছিল। তাছাড়া পশ্চিমবঙ্গে গত ৫৫ বছরে কিন্তু আমরা সবসময় দেখেছি যে দল বা যে জোট জিতেছে, তারা যারা হেরে গিয়েছে তাদের থেকে ৭০, ৮০, ১০০, ১২০ আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ কোনো অবস্থাতেই তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এরকমটা বলা যাবে না। যদিও ভোট পার্সেন্টেজ যদি আপনি কনসিডার করেন, তাহলে দেখা যাবে তাদের মধ্যে ভোট পার্সেন্টেজ কিন্তু ৩-৪% থেকে ৭-৮% বা ৯% এইরকম। ভোট পার্সেন্টেজের খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু আসনের প্রশ্ন যদি আপনি করেন, তাহলে দেখা যাবে বিপুল গ্যাপ। তা সেই এখন হাড্ডাহাড্ডি লড়াই যেটা এক্সিট পোলগুলি বলছে, তা যদি হয়, তাহলে সেটা অর্ধশতকে কিন্তু একটা রেকর্ড হবে। যে এরকমটা কিন্তু অর্ধশতকে হয়নি। ওই শেষ আপনি যেমন বললেন ১৯৭১ সালে হয়েছে। ফলে সেটা হয় কিনা এটা একটা দেখার বিষয়। আরেকটা জিনিসও দেখার আছে, সেটা হচ্ছে এর আগে যতবার ক্ষমতাসীন দলকে কোনো দল হারিয়েছে, তখন তারা একক দল হিসেবে হারায়নি, তারা জোট হিসেবে হারিয়েছে। অর্থাৎ ৬৭ সালে যখন প্রথম কংগ্রেসকে হারায়, তখন জোটটা ছিল বিক্ষুব্ধ কংগ্রেসের, মানে ব্রেকঅ্যাওয়ে একটা কংগ্রেস ফ্যাকশন এবং বাংলা কংগ্রেস যার নাম ছিল, এবং অন্যদিকে জ্যোতি বসুর নেতৃত্বাধীন কমিউনিস্টরা ছিল। অর্থাৎ সেটা একটা জোট ছিল। তারপরে ৭৭-এ যখন আবার কংগ্রেসকে হারায় বামফ্রন্ট, তখন সেটা ছিল বামফ্রন্ট, বিভিন্ন বাম দলের একটা জোট। আবার এর পরে ২০১১ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস হারায় আপনার মানে সিপিএমকে বা বাম জোটকে হারায়। বাম জোটকে হারায়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জোটে ছিলেন। সেই জোটটা হচ্ছে তিনি কংগ্রেসকে নিয়ে করেছিলেন, এবং এনসিপি বলে একটি দল, তাদের নিয়ে, বামফ্রন্টকে নিয়ে, এবং সম্ভবত ঝাড়খণ্ড পার্টি বলে একটি দলকে নিয়ে তিনি একটি জোট গঠন করেছিলেন, এবং তিনি একটি কিন্তু সামাজিক জোট গঠন করেছিলেন। কিন্তু পরবর্তী দুটি নির্বাচনেও আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ২/৩ মেজরিটি নিয়ে জিতলেন। হ্যাঁ, হ্যাঁ। সর্বশেষটি, তার আগেরটি, দুটোতেই। এবং আগের নির্বাচনে আপনি দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সম্ভবত ২১৩ কি ১৪টি আসন পেয়েছিল, সেখানে বিজেপি ছিল ৭৭টি আসন। অর্থাৎ জি, তাদের মধ্যে কি এই জায়গায় বিপুল। আপনাকে একটা তথ্য যুক্ত করতে চাই। গত নির্বাচনেও কিন্তু আ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকম প্রবণতা ছিল। কিন্তু দেখা গেল এক্সাক্টলি। যে তৃণমূল ২/৩ পেল। এবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাহলে এবার কি ফলাফল হতে যাচ্ছে? বিজেপি না, কি বিজেপি কি ফল 2/3 পেতে যাচ্ছে? নাকি কংগ্রেস? তৃণমূল কংগ্রেস? ফলাফল ফলাফল দেখুন তো বলা খুব মুশকিল। এখন বিশেষ করে আপনি যেই বললেন যে এবার একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত করা হচ্ছে। এটুকু বলা যায় যে এবারে যে পরিমাণে চাপ বাড়ানো হয়েছে আ বা মানে এর উপরে, মানে তৃণমূল কংগ্রেসের উপরে, এটা ভারতের ইতিহাসেই নজিরবিহীন। মানে শুধু একটি রাজ্যের ইতিহাস না, ভারতের ইতিহাসে নজিরবিহীন। যে পরিমাণে আধা সামরিক বাহিনী আনা হয়েছে, তারপরে ধরুন একটা সংশোধন করে, ভোটার তালিকার নিবিড় সংশোধন করে এটা বেশ কয়েক লাখ মানুষকে বাদ দেওয়া হলো। তারপরে যাদের আবার নেয়া হলো, কাদের নেয়া হলো সেটাও অস্পষ্ট। তারপরে ধরুন এই যে কাউন্টিং কিভাবে হবে, এটা তো কাউন্টিং আমরা জানি কিভাবে হয়, কারা থাকেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের, এখন তৃণমূলের বক্তব্য রাজ্য সরকারি কর্মচারীদের সেখানে থাকতে দেওয়া হচ্ছে না, শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী দিয়ে ভোট গণনা করানো হচ্ছে। তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, আবার সুপ্রিম কোর্ট বলেছেন না, দুপক্ষকেই রাখতে হবে। ফলে সবকিছু নিয়ে প্রতি পদক্ষেপে প্রশাসনের সঙ্গে, যে প্রশাসন কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে চলে, সেই প্রশাসনের সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি পর্বে একটা ঘাত প্রতিঘাত হচ্ছে, এবং সেটার একটা মানে সুদূর প্রসারী ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের এবং ভারতের, মানে রাজনীতি এবং ভোট, মানে নির্বাচনী রাজনীতি কি তাহলে এই দিকেই চলে গেল? মানে এখন কি ভোট রাজ্যে রাজ্যে এভাবেই করানো হবে, সারা ভারতে এভাবেই করানো হবে? এটা একটা প্রশ্ন। এই মর্মে প্রথম আলোতে একটি লেখাও বেরিয়েছে, যেটা ভারতের একটি পত্রিকাতে বেরোনোর পরে প্রথম আলোতে অনুবাদ করে বেরিয়েছে, যে পশ্চিমবঙ্গের সঙ্গে লড়াই হচ্ছে যেন ভারত রাষ্ট্রের, এই মর্মে। কার্যত তাই হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা। না, এবং কিন্তু এই কিন্তু অবস্থায় মিস্টার শুভজিৎ, আপনার কাছে জানতে চাই যে এই নিরাপত্তা বাড়ালে তো ভোটারদের সুবিধা ভোট দিতে। তাহলে অসুবিধার জায়গাটা কোথায়? দেখুন, এখানে হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গে একটা ভায়োলেন্সের, একটা হিংসা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই হয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেটা বাড়ালে, মানে এই যে ধরুন আপনার আধা সামরিক বাহিনী,
যদি বাড়ানো হয় তাহলে ভোট দিতে সুবিধা হয়, লোকে বলছেন ভোট শান্তিপূর্ণ, এটা একটা আর্গুমেন্ট। আবার অন্যদিকে এটাও একটা আর্গুমেন্ট যে ভারত একটা ফেডারেল কাঠামোর মধ্যে চলাফেরা করে, সেখানে যদি এই পরিমাণে কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয় এবং রাজ্য পুলিশের উপর থেকে মানে তাদের সব রকম বিশ্বাস আস্থা চলে যায়, তাহলে সেটাও কি রাষ্ট্রের পক্ষে ভালো এবং সেটা কি ফেডারেল স্ট্রাকচারের পক্ষে ভালো? এবং জি, এরা যে এখন সেটা বলা হচ্ছে সেটা সার্বিক, অবশ্যই সেটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু মিস্টার শুভজিৎ, আপনার কাছে আমি একটু বাড়িয়ে জানতে চাই, এক ধাপ বাড়িয়ে। এই যে এবার ৯০ এর বেশি ভাগ ভোট পড়ল, শতকরা ৯০ এর বেশি ভোট পড়ল। অনেকে বলছেন যে এটি আসলে একটা সুষ্ঠু নিরাপত্তার পরিবেশ ছিল। মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছে, এইজন্য ৯০ এর বেশি ভোট পড়েছে। আবার আরেকটি ব্যাখ্যা হচ্ছে যেটাকে আপনি বলছেন নিবিড় সংশোধন ভোটার তালিকার SIR। এর ফলে অনেকে বাদ পড়েছেন। অনেকের মধ্যে ভীতি তৈরি হয়েছে। এজন্য বেশি ভোট পড়েছে। আসলে ব্যাপারটা কি? এই ৯০% ভোট কেন পড়ল? আর এর ফলে তৃণমূল নাকি বিজেপি কে লাভবান হবে? আপনার হ্যাঁ, পর্যবেক্ষণ কি? আসলে আপনি উত্তরটা দিয়েই দিয়েছেন যে এটার দুটো দিকই আছে। মানে একদল মনে করছেন যে এসআইআর এর কারণে ভোটটা বেড়েছে, লোকে আতঙ্কিত হয়ে ভোট দিয়েছে। আবার অন্যদিকে মনে করা হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন। আপনি যেটা বললেন যে নির্ভয়ে ভোট দিয়েছেন। এখন এইটা ভারতের বিশেষ করে জাতীয় প্রচার মাধ্যমে এটা খুব প্রচার করছে যে শান্তিপূর্ণ ভোট। কিন্তু সেখানে গতকালই একটি জাতীয় চ্যানেলে আমি এ কথা বলায় সবাই খুব রাগারাগি করছিলেন। সেটা হচ্ছে যে, বা এট লিস্ট খুব খুশি হননি, রাগারাগি হয়তো করেননি। সেটা হচ্ছে যে আমি বলেছি যে দেখুন ১০০ র মতো মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেল। এই মানুষগুলি কারা? এদের বয়স ৭০-৮০ বছর। এরা ৫০ বছর ধরে ভোট দিচ্ছেন। এখন এই যে লাইনে দাঁড়িয়ে ১০০ মানুষ মারা গেলেন, অ্যাংজাইটিতে মারা গেলেন। আমি কি তাহলে দেশের নাগরিক নই? এই ভয়ে মারা গেলেন। আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন, তিনি বগুড়ার লোক ছিলেন। তিনি মাঝে মাঝে আমায় প্রশ্ন করছেন, তিনি ৪২ সালে ভারতে এসেছেন স্বাধীনতার আগে। তিনি প্রশ্ন করছিলেন আমাকে কি তাহলে ভোট দিতে দেবে না? এবং তিনি মারাও গেছেন জানুয়ারি মাসে। এই যে আমি বলছি না আমার বাবা মারা গেছেন আতঙ্কে। কিন্তু অনেকে তো লাইনে কোলাপস করে মারা গেছেন। হ্যাঁ? এমনকি যারা এই পরীক্ষা-নিরীক্ষাগুলি করছিলেন তাদের উপরে এমন চাপ পড়েছে, যে সমস্ত সরকারি অফিসার তাদের অনেকে মারা গেছেন, যে কারণে তারা প্রতিবাদ করেছেন। আমি বলেছি এটা কি ভায়োলেন্স নয়? এটা কি এক ধরনের স্ট্রাকচারাল ভায়োলেন্স নয়? যে মানে রাষ্ট্রের ভায়োলেন্স কি এটা নয়? যে যারা এতদিন ধরে ভোট দিচ্ছে, আমাদের অনেক আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে দিয়েছে। এবং মানে ৮০ বছর ৮৫ বছর বয়স, তাদের লাইনে গিয়ে প্রমাণ করতে হয়েছে তারা ভারতের নাগরিক, তাদের ভোটাধিকার আছে। এটা কি অত্যাচার নয়? এটা কি ভায়োলেন্স জি, নয়? এটা জি, আমার একটা আপনি প্রশ্ন এটা ছিল। ঠিকই ফলে ঠিকই এটা বলেছেন। অন্যভাবে এখন দেখা যেতে পারে। হুম। জি, এই যে নাম কাটার নিশানায় আপনি বলছেন আপনার আত্মীয়স্বজনরা বাদ পড়েছেন। আবার আমরা দেখেছি বা আপনার প্রতিবেদনেও আছে যে মুসলিম বংশোদ্ভূত মানুষজন বেশি বাদ পড়েছে। এটা কি এই ভোটে কোনো প্রভাব ফেলবে? এইটা একটা ইন্টারপ্রিটেশন আছে, এইটা আমরা জানি না। এটা আমরা না জানার একটা বড় কারণ হচ্ছে যে আমরা তো এটা জানি না যে যারা বাদ পড়েছিলেন তারা আগেরবার কাদের ভোট দিয়েছিলেন, তারা কাদের সমর্থক। এখন যেহেতু না, না, অনেক না, ভোট জায়গায়, কাদের দিয়েছেন আমরা জানি না। কিন্তু এটা তো ঠিক যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষজনই বেশি বাদ পড়েছেন। হ্যাঁ, সেটা বাদ পড়েছেন আপনার ধরুন যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, সেখানে খুব বেশি সংখ্যক মুসলমান বাদ পড়েছেন। যেমন মালদা, মুর্শিদাবাদ। যে কারণে মনে করা হচ্ছে ওখানে তৃণমূল কংগ্রেস বেশ কিছু আসন হারাবে। দক্ষিণ ২৪ পরগনাতেও হয়তো হারাবে। কিন্তু বাকি যে সমস্ত জায়গায় সেগুলো কিন্তু মুসলমান মেজরিটি এরিয়া নয়। সেখানে হয়তো হিন্দুরা অনেক বাদ পড়েছেন। যেমন আমরা দেখতে পাচ্ছি যে যারা ডিপ্রেসড কাস্ট যাদের বলা হয় ভারতে, বিশেষ করে এই নমঃশূদ্র সম্প্রদায়, এদের অনেকে স্বাধীনতার তারাও বাদ আগে, পড়েছেন। স্বাধীনতার পরে এসেছেন পূর্ব পাকিস্তান থেকে। এই যে মতুয়া কিন্তু আ আ সম্প্রদায়, আপনি এদের আপনি আপনি এদের অনেকে তো বাদ পড়েছে। আপনি ২ টি জেলার নাম বলছিলেন যে মুর্শিদাবাদ, মালদা প্রধানত আরকি। এখানে মুসলিম ভোটার বাদ পড়লে আমি পরিসংখ্যান ঘেঁটে দেখেছি যে সেখানে ২য় প্রতিদ্বন্দ্বী কিন্তু কংগ্রেস। সেক্ষেত্রে তো বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা নেই। তো এই নির্বাচনে কি কংগ্রেস কোনো আসন পেতে যাচ্ছে? গত নির্বাচনে তাদের আসন সম্ভবত শূন্য ছিল নাকি? হ্যাঁ, না না, সেখানে কংগ্রেস যেমন, কিন্তু গত নির্বাচনে কিন্তু মুর্শিদাবাদে ২২ আসনের মধ্যে ২ টো বিজেপি পেয়েছিল, ২০ টা তৃণমূল পেয়েছিল। অর্থাৎ বিজেপি ২য় স্থানে ছিল আপনি যদি আসন দেখেন। কিন্তু আপনি এটাও ঠিক যে কংগ্রেসের কিন্তু ওটা একটা ট্র্যাডিশনাল বেস। মানে ট্র্যাডিশনালি কংগ্রেস কিন্তু ওখানে জিতে আসছে। ফলে এবারে মনে করা হচ্ছে যে এই মুসলমান সম্প্রদায়ের একটা ভোট হয়তো কংগ্রেসে আবার নতুন করে ফেরত যেতে পারে। কারণ ভোটটা তো অনেকাংশে এই এসআইআর এর কারণে পোলারাইজড হয়ে গিয়েছে।
সেইটা একটা জি। কারণ হতে পারে। আর অধীর রঞ্জন চৌধুরী বড় নেতা, তিনি এবারে বিধানসভায় লড়ছেন, তিনি লোকসভায় ছিলেন কিন্তু এতদিন। কিন্তু তিনি এবার কিন্তু লোকসভা নির্বাচনে হেরেছেন। সর্বশেষ লোকসভা হেরেছেন নির্বাচন এবং হেরে বিধানসভায় এবার লড়ছেন, ছোট ফলে আসন সেটার জন্য, বিধানসভায় তিনি ভোট করছেন। হ্যাঁ, সেটার জন্যে কংগ্রেস হয়তো খানিকটা উদ্বুদ্ধ হতে পারে এবং মালদা মুর্শিদাবাদে একটু ভালো ফল করতে পারে। কিন্তু অন্যান্য জায়গায় যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে বেছে, বেছে, যেমন আপনাদেরই ওই লেখাটাতেই আছে, যেটা অনুবাদ করে প্রকাশ করা হয়েছে, যে ধরুন ভবানীপুরে যেখান থেকে মানে এটাও তো, ভবানীপুর হচ্ছে একটা তারকা আসন বলা যেতে পারে। জি, একদিকে এটা মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়, আসন হিসাবে খ্যাত আরকি। হ্যাঁ, হ্যাঁ, সেখানে ভবানীপুরের একটা অংশে বিরাট অংশ মুসলমান ভোটার আছেন এবং তাদের মধ্যে একটা বিরাট অংশকে বাদ দেওয়া হয়েছে। মানে পার্সেন্টেজ ওয়াইজ তাদের অংশটা বেশি, মানে হিন্দুদের থেকে সম্ভবত। এটা একটু দেখতে হবে। কিন্তু বিরাট অংশের মুসলমান বাদ পড়েছেন, যে কারণে এই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসে যায়। ফলে মনে করা হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু বিপদ হতে পারে। আবার নন্দীগ্রামেও ঠিক একইভাবে মানে 20% মুসলমান আছে, 20-25% বাদ দেওয়া হয়েছে, 80%-র উপরে মুসলমান। এই ফ্যাক্টরগুলি কিন্তু আছে, বিশেষ নির্দিষ্ট আসন ধরে, ধরে ভারতবর্ষের মিডিয়া দেখিয়েছে যে কিন্তু মুসলমানদের পার্সেন্টেজ যেখানে বেশি সেখানে কিন্তু তারা বাদ পড়েছে। মানে যেখানে হয়তো অতটা বেশি নয়, মানে ধরুন 20% আছে, বাদ পড়েছে 50%। এই আসনগুলো একটু ট্রিকি হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। তবে আবার এটাও মনে রাখতে হবে অন্যদিকে, যে বড় অংশের এই যে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু ভোট দিয়েছেন বিজেপিকে এবং তারাও কিন্তু বিরাট বাদ পড়েছেন। মানে বিশেষ করে উত্তর 6টা জেলায় 78টা আসন আছে যেখানে মতুয়া সম্প্রদায়ের ভোট খুব গুরুত্বপূর্ণ এবং তাদের সেটাও বাদ ভোটে, পড়েছে। এসআইআর এ সেটিও অনেকখানি প্রভাব পড়েছে। হ্যাঁ, মানে এইটা একটা ব্যাপার যে বাদ কারা পড়ছেন, যে যারা হচ্ছেন, যারা ধরুন একটু ডিপ্রেসড কাস্টের মানুষ, নিম্ন বর্গের মানুষ এবং মুসলমান সংখ্যালঘু মানুষ এবং মহিলা, এরাই তো মূলত বাদ পড়েছেন। এই যে চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি আপার কাস্টের মানুষ তো অনেক কম বাদ পড়েছেন কম্পারিটিভলি, আমি বলছি। ফলে ফলে এইগুলো লক্ষণীয় বিষয় আছে যে এটা কি শেষ পর্যন্ত বিজেপির বুমেরাং হতে চলেছে, নাকি শেষ পর্যন্ত তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। আচ্ছা। জি, জি, ধন্যবাদ শুভজিৎ বাগচি। আমরা আলোচনার অনেকটা শেষের দিকে চলে এসেছি। এবার আমরা একটু অন্যভাবে আলাপটা শুনতে চাই। সেটি হচ্ছে, ফলাফল তো বোঝাই যাচ্ছে যে এই নির্বাচনে কংগ্রেস সরকার গঠন করবে না। বামফ্রন্ট সরকার গঠন করবে না। ছোট আরো ২-১ টি দল দাঁড়িয়েছে, তারাও সরকার গঠন করবে না। সরকার গঠন করবে তৃণমূল অথবা বিজেপি। তাহলে যদি বিজেপি বিজয়ী হয় প্রথমবারের মতো, তাহলে এখানে কি পরিবর্তন হবে আর্থসামাজিক অবস্থায়? আমরা যেটা দেখেছি আসামে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আর যদি তৃণমূল চতুর্থবারের মতো বিজয়ী হয়, সেখানে তারা কি আগের মতোই চলবে? নাকি তাদের মধ্যেও কোনো পরিবর্তন আসবে? মানে আমি বলছি শাসন কাঠামো, চিন্তা কাঠামোর মধ্যে হুম। সামাজিকভাবে কোনো পরিবর্তন আসবে কিনা? দেখুন, বিজেপির ক্ষেত্রে এটা বলা যায় যে বিজেপি তো ভারতবর্ষে বিজেপির যে সূত্রপাত, সেটা অনেকাংশে কিন্তু মানে এই বাংলা থেকেই হয়েছে। মানে অবিভক্ত বাংলা, সেই ১৯ শতকের বাংলা, যে বাংলায় কিন্তু একটা হিন্দু রিভাইভালিস্ট মুভমেন্ট হয়েছিল। খুব জোরালো। কিন্তু সেটা ওই বাংলার নবজাগরণের দিক দিয়ে গিয়ে তারপরে পশ্চিমবঙ্গে বামপন্থীরা এসে এটা চাপা পড়ে যায়। আদারওয়াইজ কিন্তু একসময় বিজেপির এখানে খুব রাইজ হয়েছিল। ১৯৫২ সালে যখন প্রথম নির্বাচন হয়, সেখানে মানে বামেরাও হেরেছিলেন, হিন্দুত্ববাদীরাও হেরেছিলেন। কংগ্রেস জিতেছিল। কিন্তু সেখানে কিন্তু বিজেপি, মানে সে সময় যে হিন্দু সংগঠনগুলি ছিল তারা একত্রে ১৩টি আসন পেয়েছিল, বামেরা পেয়েছিলেন ৩৯টি আসন। কিন্তু তাদের মধ্যে একটা লড়াই ছিল বামেদের সঙ্গে বিজেপির, অর্থাৎ হিন্দুত্ববাদী রাষ্ট্রভাবনা এবং অন্যদিকে বামপন্থী রাষ্ট্রভাবনার একটা লড়াই ছিল। মানে সেইখান থেকে আপনি আপনি কি বলতে চাইছেন যে আ মানে ১৯০৫ এর বঙ্গভঙ্গ, পরবর্তীতে ৪৭ এর আ দেশভাগ, এর ফলাফল একটা হয়েছিল। এর একটা আফটার ইফেক্ট পড়েছিল হ্যাঁ, যে মানে এখানে তো একটা দেশভাগের পরের হিন্দুত্বের, নির্বাচনে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আপনি দেখুন কলকাতাতে সবচেয়ে বড় কিন্তু দাঙ্গা হয়েছে, বা ভারতবর্ষের যে দাঙ্গাগুলি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দাঙ্গা ৪৭ এ কলকাতায় হয়েছে। না, এবারে ৪৭ পয়েন্টটা এ হচ্ছে ঠিক নয়, ৪৭ এর আগে ৪৬ হয়েছে। ৪৬, হ্যাঁ, হ্যাঁ, ৪৬-৪৭ মিলিয়ে হয়েছে। হ্যাঁ, জি। ৪৬-৪৭, হ্যাঁ, যে দাঙ্গা হয়েছে সেখানে কিন্তু কলকাতায় হয়েছে। এবার 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 প্রশ্নটা হচ্ছে যে সেই সময় কিন্তু এই যে জনসংঘ বলে যে দলটি ছিল, যেটি আজকের বিজেপি, সেটার যিনি ফাউন্ডার শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি তো কলকাতার লোক। ফলে সেইখান থেকে, বা ধরুন নির্মল চট্টোপাধ্যায়, তিনি এই হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন। তিনি এই যে বামপন্থী দলের সিপিএম এর যিনি বিরাট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়, যিনি স্পিকার ছিলেন, তার বাবা।
অর্থাৎ দেখা যাচ্ছে যে বামপন্থীদের অনেকেরই বাবা ঠাকুরদা এরা মানে এরা কিন্তু মানে হিন্দুত্ববাদী চিন্তা ভাবনায় আস্থা রাখতেন মানে সে সময়। তো এখন সেই এবং যত বড় বড় চিন্তাবিদ বিজেপির মানে হিন্দুত্ববাদী চিন্তাবিদ ছিলেন 1930s 40s তাদের অনেকেই তো কলকাতা থেকে এসেছেন, কিন্তু সেটা চাপা পড়ে গেল তার একটা অন্যতম কারণ দেশভাগ হলো। এবং তখন পূর্ব পাকিস্তান থেকে প্রচুর মানুষ ভারতে এলেন এবং তাদের কিচ্ছু নেই, জায়গা জমি কিচ্ছু নেই, এই গোটা যাদবপুর বিজয়গড় এই সমস্ত অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মিলিয়ে তাদের সেখানে বসানোর কাজটা করলেন হচ্ছে বামপন্থীরা। এবং তারা ধীরে ধীরে বাড়তে শুরু করলেন এবং তারপরে দীর্ঘ একটা আন্দোলন কংগ্রেসের বিরুদ্ধে শুরু করলেন, খাদ্য আন্দোলন হলো, আরো নানা আন্দোলন হলো। তারপরে মন্বন্তর হয়েছিল 1943-এর যে মন্বন্তর, সেই মন্বন্তরের একটা ইম্প্যাক্ট পড়লো যে আমাদের খাদ্যের অভাব ইত্যাদি নিয়ে। এবং এই সমস্ত করে এই যে গরিব মানুষের জন্যে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে বামপন্থীরা ধীরে ধীরে 1967-তে প্রথমবার ক্ষমতা এলো আংশিকভাবে, মানে একটা কোয়ালিশন ফর্ম করে ব্রেকআওয়ে কংগ্রেসের সঙ্গে। এখন কিন্তু এবং আস্তে আস্তে পিছনে চলে গেলেন এই হিন্দুত্ববাদীরা। ফলে হিন্দুত্ববাদীরা ছিলেন না বাঙালি মননে, মানে পশ্চিমবঙ্গের বাঙালির মননে এই কথাটা কিন্তু একেবারেই ঠিক নয়। এই কথাটা অনেকে বলেন, এই কথাটা ঠিক কিন্তু নয়, ঠিক নয়। বুঝতে পারছি। তা তারা হয়তো ঠিক নয়। কিন্তু আমরা পরবর্তী অনেকগুলো নির্বাচনে তার কোনো প্রভাব দেখিনি। আমরা সাম্প্রতিক কিছু নির্বাচনে এটা ধর্মীয় এটা রাজনীতির আচ্ছা, একটা বাস প্রভাব বার্তা লক্ষ্য আরম্ভ হলো। করছি। তার কারণটা ওইটাই যে বামপন্থীরা যখন পিছনে চলে গেলেন, যারা এই জায়গাটা মানে সেটাও তো একটা আইডিওলজিক্যাল পার্টি বামপন্থীরা, এবং এই যে আইডিওলজিক্যাল বেসটা তারা ধরে রেখেছিল এবং এই আইডিওলজিটা যখন রিসিড করতে আরম্ভ করলো, তৃণমূলের মতো দল ক্ষমতায় এলো, তৃণমূলের তো কোনো আইডিওলজিক্যাল মানে আইডিওলজিক্যাল স্পেস ধরার তো ব্যাপার নেই। তাদের তো ওই যেখানে যেদিকে দিদি ছুটছে সেখানে পুরো দল ছুটছে। এইটাই তো তাদের আইডিওলজি, আর তো কোনো বিশেষ আইডিওলজি আমি দেখি না এখন। বা জি, মানুষকে খাবার জি, জি, দিতে জি, হবে। জি, মিস্টার শুভজিৎ, আমরা আসলে এখন জানতে চাইছিলাম এইখানে আমি যেটা আমরা বলি আসলে সেটা জানতে হচ্ছে চাইছিলাম না যে না একটা কথা আপনি বলেছেন, সেটা যেটা আমি ফিরে আসছি যে বিজেপি এলে কি হবে? আমার মনে হয় এলে বিজেপি কি এলে হবে বা তৃণমূল হ্যাঁ, পুনর্নির্বাচিত সেটাই হলে সেটাতে কি আমি আসছি। হবে? আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিলাম যে বিজেপি একেবারে নতুন নয়। মানে মানে হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা। আর এখন এলে কি হবে? দেখুন, এলে একটা জিনিস তো হবে, সেটা হচ্ছে এদের যে গ্রাসরুট লেভেলে যে সংগঠন আছে, মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সংগঠন আছে, এগুলিকে আমি খুব ভালোভাবে একসময় স্টাডি করেছি। এরা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। মানে আজকে যদি ৪,০০০ শাখা, এটা শাখা বলেন যেখানে তাদের জমায়েত হয়, মানে প্রতিদিন সকালে সেখানে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, খেলাধুলা করেন ইত্যাদি। এই শাখা যদি আজকে ৪,০০০ হয়, এই শাখা ৫ বছরে ৪০,০০০ হবে। তখন সেখানে আর কেউ দাঁত ফোটাতে পারবে কিনা আগামী ২০-৩০ বছরে বলা খুব মুশকিল। দ্বিতীয়ত এক ধরনের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট হবে, যেটা পশ্চিমবঙ্গে খুব একটা হয়নি। এর ফলে কিন্তু মধ্যবিত্ত বাঙালি হয়তো খুব খুশি হবেন, যারা বারবার বলছেন যে এখানে আমরা কেন বোম্বের মতো ইনভেস্টমেন্ট আমাদের ইনফ্রাস্ট্রাকচারে হয় না বা দিল্লির মতো হয় না, তারা হয়তো কিছুটা খুশি হবেন। এবং এই সবগুলো কিন্তু বিজেপিকে একটা অ্যাডভান্টেজিয়াস জায়গাতে আগামী দিনে রাখবে, যেটা কিন্তু খুব সহজ হবে না বিরোধীদের পক্ষে এটার বিরুদ্ধে লড়াই করা। একদিকে আরএসএস মতাদর্শগত দিক থেকে, এবং অন্যদিকে যে টাকাটা আসবে সেই টাকাটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবেন। কিছু টাকা তো ঢুকবে, যেমন আসামে ঢুকেছে, পূর্ব ভারতে ঢুকেছে, উত্তর পূর্ব ভারতে ঢুকেছে। আর একটা দিক হচ্ছে তৃণমূলের দিক। এখন তৃণমূল যদি জেতে, তাহলে তৃণমূলকে এবার সত্যি সত্যি ভাবতে হবে যে দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের কিছু একটা মতাদর্শ বা কিছু একটা আইডিওলজি, কিছু একটা ডেভেলপমেন্টাল মডেল, কিছু একটা বার করতে হবে। তাদের তাদের এই যে যেদিকে দিদি যাচ্ছে সেদিকে সবাই যাব এবং গিয়ে লাফিয়ে পড়বো, লাফিয়ে পড়ে সবাই মিলে একটা ইলেকশন জিতে বেরিয়ে আসবো, এইটা বোধহয়। আর এই যে এক ধরনের আইডিওলজিক্যাল সুনামি ভারতে তৈরি হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এটা যে প্লাবন শুরু হয়েছে, তারা ওই বালির বাদ দিয়ে আর টিকতে পারছেন না। ফলে এরা ভেসে চলে যাচ্ছেন। এইবারে তো অবস্থা খুবই খারাপ, কারণ প্রশাসন দিয়ে লড়াইটা তারা করছেন বিজেপি, এবং এটার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এদের পক্ষে ক্রমশ। এবং এর পরে যে দলগুলি আসবে, মানে মানে তৃণমূলের ধারায় যে দলগুলি আসবে, মানে সেটা কংগ্রেসই হোক, সেটা বামেরা হোক, তাদের কিন্তু একটা কোথাও একদিকে আইডিওলজিক্যাল একটা ডেভেলপমেন্ট করতে হবে, এবং একদিকে সত্যি সত্যি ভাবতে হবে যে শুধু এই বাইরে থেকে কিছু টাকা দিলাম, ১,০০০, ১,৫০০, ২,০০০, কারণ বিজেপি অলরেডি বলেছে তৃণমূল যা টাকা দেবে আমরা তার ডবল টাকা দেবো। মানে এবারে এবারে ফলে শুধু টাকা দিয়ে আর এই লড়াইটা লড়া যাবে না, কারণ বিজেপি অনেক বেশি টাকা দিয়ে দেবে। ফলে এবার যদি তারা কোনো ক্রমে জিততে সবকিছুতেই পারে, তারা বলতে চাইছে ডাবল হবে। ডাবল ইঞ্জিন সরকার, ডাবল উন্নতি ডাবল ডাবল হবে, ইঞ্জিন সবকিছুতে ডাবল হবে। সবকিছু হবে। এবার এইটাকে আপনার লড়তে কাছে গেলে এইটাকে লড়তে গেলে তৃণমূলের একদিকে আইডিওলজি লাগবে, একদিকে একটা ডেভেলপমেন্টাল মডেল লাগবে, প্রপার ডেভেলপমেন্টাল মডেল লাগবে। সেইটা তাদের ভেবে এবারে বার করতেই হবে। এখন আপনার কাছে সবশেষ প্রশ্ন যে এই নির্বাচনের ফলাফল বিজেপি জিতলে কি হবে? তৃণমূল আবার থাকলে কি হবে? প্রধানত
এটার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্কের একটা টানাপোড়েন চলছে গত ২ বছর ধরে। এখন বিজেপি সরকারে আসলে তার কি কোনো পরিবর্তন হবে? তার কোনো প্রভাব কি পড়বে? নাকি তৃণমূল থাকলে কোনো প্রভাব পড়বে? দেখুন, এই প্রশ্নটার উত্তর দেওয়া এই মুহূর্তে খুব মুশকিল। তার কারণ বিজেপির একটা বক্তব্য আছে যে আমরা যদি দু জায়গায় থাকি তাহলে বাংলাদেশের সঙ্গে এই যে সম্পর্কটা, মানে আমাদের যে বৈদেশিক সম্পর্কটা বা পররাষ্ট্র নীতিগত যে মানে সম্পর্ক, ২ জায়গায় বলতে কি? তাদের ভাষায় ডাবল ইঞ্জিন সরকার যেটি। হ্যাঁ, মানে মানে আমরা কেন্দ্রেও রাজ্য, বিজেপি, এখানেও হ্যাঁ, বিজেপি। রাজ্য এবং কেন্দ্র ২ জায়গায় থাকি তাহলে আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা আগে নিয়ে যেতে সুবিধা হবে। যেমন ধরুন পানি বন্টন, জল বন্টন তিস্তার বা অন্যান্য যে বিষয়গুলি আছে। এখন এটার সঙ্গে আমি আমি জানি না এটা হবে কিনা। কিন্তু কালচারালি কিন্তু একটা প্রবলেম আছে। কালচারাল প্রবলেমটা হচ্ছে যে দেখুন বিজেপি তো একটা হিন্দু রাষ্ট্রের ধারণায় বিশ্বাস করে। হ্যাঁ? এখন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাদের সমস্ত ওরিয়েন্টেশন, তারা মুখে হয়তো এটাকে সরাসরি অফিসিয়ালি হিন্দু রাষ্ট্র বলছে না। কিন্তু তারা যেভাবে ওরিয়েন্ট করছে নিজেদের, যেভাবে প্রজেক্ট করছে নিজেদের, সেটা এক ধরনের এবং যে ডেমোক্রেসির দিকে যাচ্ছে সেটা এক ধরনের এথনিক ডেমোক্রেসি বলে এখন সারা পৃথিবীতে চিহ্নিত করা হচ্ছে। এবং সেই এথনিসিটি হচ্ছে ওই রিলিজিয়াস এথনো ন্যাশনালিস্টিক একটা চেহারা নিচ্ছে। হ্যাঁ? এখন এইরকম একটা সরকার যেটা মানে মুখে হয়তো তারা মাঝে মধ্যে বলে থাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে আমরা তো সেকুলার চালাই, কিন্তু আসলে তো তারা একটা হিন্দু মেজরিটেরিয়ান সরকার। এটা নিয়ে তো কোনো, এটা নিয়ে তাদেরও তো কোনো সন্দেহ নেই। তারা এই প্ল্যানকেই তো তারা লড়াইটা করছে এবং ধরুন আপনি এই যে লড়াইটা করছে সেখানে তো বারবার অনুপ্রবেশের কথা বলছে। এবারে হয়তো বাংলাদেশের নাম করে নির্দিষ্টভাবে বড় নেতারা আক্রমণ করেনি। কিন্তু যখন বারবার করে অনুপ্রবেশ বলে, যদিও এই এসআইআর করে কতজন রোহিঙ্গা পেয়েছে আর কতজন বাংলাদেশী পেয়েছে এই প্রশ্ন করা হলে কোনো উত্তর নেই। মানে একজনও রোহিঙ্গা পায়নি আর একজনও বাংলাদেশী পায়নি। তাদের অন্তত কোনো নাম দিতে পারেনি। এই লোকটা নির্দিষ্টভাবে রোহিঙ্গা, মিয়ানমার থেকে এসছে আর এই লোকটা নির্দিষ্টভাবে বাংলাদেশী। এটা কিন্তু এই যে এত ৭.৫ কোটি লোক ভোট দিচ্ছে, তা ভাই তোমরা একটু নাম দিলে তো পারতে। তো নাম তো এখনো পর্যন্ত দেয়নি। পরে দেবে কিনা জানি না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় এইরকম একটা কট্টরপন্থী দল যদি এখানে আসে, সেইটার এবং ২০০০ কিলোমিটারের একটা বর্ডার রয়েছে। প্লাস আপনার ধরুন আরো ২০০০ উত্তর-পূর্ব ভারতে রয়েছে যেখানটা প্রায় পুরোটাই বিজেপির দখলে। এইরকম একটা জায়গায় পরিস্থিতিটা কোন দিকে, মানে কালচারালি কোন দিকে যাবে, মানে মানুষের সম্পর্কের প্রশ্নে কোন দিকে যাবে, এটা নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালির মনে একটা আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে সবার মনে একটা আশঙ্কা রয়েছে। যদিও ডিপ্লোম্যাটিক স্তরে সম্পর্কটা উন্নত হবে বলে আবার অনেকে মনে করছেন। জি, ধন্যবাদ শুভজিৎ বাগচি। আমরা পশ্চিমবঙ্গের ফলাফলের অপেক্ষায় রইলাম। আগামীকাল সকালে আমরা হয়তো দুপুরের মধ্যেই ফলাফলের একটা ধারণা পেয়ে যাব যে পশ্চিমবঙ্গে কোন সরকার আ আসতে যাচ্ছে। যদিও বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ-ভারত সম্পর্ক পরিচালিত হয়, নির্ধারিত হয় আ আসলে কেন্দ্রীয় আ যেটাকে আমরা দিল্লি সরকার বলি, এখন রয়েছেন নরেন্দ্র মোদী এবং বাংলাদেশে রয়েছেন বিএনপির নেতৃত্বে তারেক রহমানের সরকার। এই ২ সরকারের মধ্যে আসলে বাংলাদেশ-ভারত সম্পর্কের অনেক কিছু নির্ভর করে। কিন্তু পশ্চিমবঙ্গ তো আমাদের খুবই পড়শি, পূর্বতন বৃহৎ বঙ্গের অংশ। আমরা এ বঙ্গে পূর্ববঙ্গে রয়েছি, এখন স্বাধীন বাংলাদেশ, তারা পশ্চিমবঙ্গ রয়েছে। অতএব এই নির্বাচনটি আ ২ বঙ্গের মধ্যেই আত্মীয়স্বজনদের যোগাযোগ রয়েছে, লেনদেন রয়েছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ায়, রাজ্য হওয়ায়, সীমানা হওয়ায় এখানে অনেক ধরনের যোগাযোগ রয়েছে। তো সেই জায়গাটির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের আগ্রহ রয়েছে, উৎকণ্ঠাও রয়েছে। তো সব মিলিয়ে আমরা অপেক্ষা করব আগামীকাল ফলাফল কি হচ্ছে। কিন্তু সেই ফলাফল ভারতের কি ফলাফল হবে সেটা তো আর নিশ্চয়ই বাংলাদেশের জনগণের নির্ধারণ করার বিষয় নয়। আমরা নিরপেক্ষ জায়গা থেকে, আমরা সাংবাদিকতার জায়গা থেকে বিষয়টিকে পর্যবেক্ষণ করছি। আমরা আগামীকালও এই বিষয়েই আমরা আপনাদের সাথে আলোচনায় যুক্ত হব আগামীকাল আ রাত ৮ টায়। তো এই বলা যেতে পারে এই আলোচনার ২য় পর্বই আমরা কালকে করব। তখন অবশ্য ফলাফলটি মোটামুটি পাওয়া যাবে বা পূর্ণাঙ্গ একটি ধারণা পাওয়া যাবে। তখন আমরা আলাপ করতে পারবো যে এই ফলাফল কেন হলো, কি হলো, কোন কারণে এমন হলো এবং সেটির জনগণের প্রভাব বিস্তারের জায়গাটি কোথায় বা কোন অঞ্চলে কি প্রভাব, কি ফ্যাক্টর কাজ করেছে। তো আজ এ পর্যন্তই। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।